আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, ফিন্যান্স এন্ড ব্যাংকিং ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি ফিন্যান্স এন্ড ব্যাংকিং এর দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব। এটি আমার দ্বিতীয় লেকচার। আজকে আমরা বিভিন্ন কাঠামোর দিক থেকে বিভিন্ন কার্যভিত্তিক ব্যাংকের প্রকারভেদগুলো দেখব। আমাদের এই দ্বিতীয় চ্যাপ্টারটি অর্থাৎ দ্বিতীয় পত্রটি ফিন্যান্সের সম্পূর্ণ থিওরিক্যাল অধ্যায়। এই অধ্যায়টি যদি তোমরা মনোযোগ দিতে পারো, বিশেষ করে যাদের ম্যাথমেটিক্সের দুর্বলতা আছে, যারা ম্যাথে একটু দুর্বল, আমি আশা করি তোমরা যদি এই ক্লাসটি ভালো করে তোমরা মনোযোগ দাও, তাহলে তুমি এই ফিন্যান্স দ্বিতীয় পত্রের সম্পূর্ণ টপিকগুলোই সহজেই ধরতে পারবে। কারণ আমাদের ফিন্যান্সের দ্বিতীয় পত্রের ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদের অবশ্যই ইন্স্যুরেন্স বীমা সম্পর্কে আলোচনা আছে, তবে ব্যাংকিং সেক্টর থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। আর এই ব্যাংকিং এর ক্ষেত্রে যে সকল ব্যাংকগুলোকে আলোচনা করব, এগুলোই ঘুরিয়ে ফিরে আমাদের প্রতিটা অধ্যায়ে কিছু না কিছু জায়গায় থাকে। সো আজকে আমরা ব্যাংকের বেসিক থিম নিয়ে আলোচনা করব। তাই আমি একদিন আলোচনা করেছিলাম যে ব্যাংক কাকে বলা হয় বা ব্যাংক শব্দের অর্থটি কি। তা আমরা শিখেছিলাম যে ব্যাংক শব্দের অর্থ হলো নদীর কিনারা অথবা জলাশয় অথবা লম্বা টুল। এরকম আরো অনেকগুলো উদাহরণ আছে। বিভিন্ন প্রেক্ষাপটে ব্যাংকের শব্দের অর্থটি বিভিন্ন ভাবে এসেছে। তবে পারিভাষিক অর্থ ছিল যে ব্যাংক হলো একটি আর্থিক প্রতিষ্ঠান। কারণ আমরা জানি ব্যাংক কখনোই অন্য কিছু নিয়ে কাজ করে না, অর্থ নিয়ে কাজ করে। ব্যাংক জনগণের কাছ থেকে অর্থ নিয়ে থাকে বিভিন্ন হিসাবের মাধ্যমে। তা আমরা বলছিলাম হিসাব তিন ধরনের। একটি হলো চলতি হিসাব, একটি ছিল সঞ্চয়ী হিসাব, একটি স্থায়ী হিসাব। তো চলতি হিসাব বলতে পারছে যে এমন এক ধরনের হিসাব যে হিসাবের মাধ্যমে একজন ব্যক্তি যতবার ইচ্ছা অর্থ জমা দিতে পারে, ততবার ইচ্ছা উঠাতে পারে, এই সুযোগ আছে। আর চলতি হিসাবের মাধ্যমে কোনো ব্যক্তি ঋণ সুবিধা পেয়ে থাকে। তো এগুলো ছিল চলতি হিসাব। সঞ্চয়ী হিসাব হলো এমন এক ধরনের হিসাব যে হিসাবের মাধ্যমে একজন ব্যক্তি সপ্তাহে দুইবারের বেশি অর্থ উত্তোলন করতে পারে না, কিন্তু যতবার ইচ্ছা সে জমা দিতে পারে, তাকে বলা হয় সঞ্চয়ী হিসাব। আর আমাদের তৃতীয় নম্বর হিসাব হলো স্থায়ী হিসাব। স্থায়ী হিসাবটা একটি দীর্ঘমেয়াদের জন্য বা দীর্ঘ সময়ের জন্য অর্থ জমা রাখা হয়, কিন্তু অর্থ উত্তোলন করার সুযোগ নেই। স্থায়ী হিসাবে কোনো চেক বই অথবা কোনো ডেবিট বা ক্রেডিট কার্ড, কোনো কার্ডই ইস্যু করা হয় না। আর স্থায়ী হিসাবের মাধ্যমে সুদের পরিমাণটা অনেক বেশি পাওয়া যায়। এই তিনটি হিসাবের মাধ্যমে একটি প্রতিষ্ঠান অর্থ সংগ্রহ করে। সো আমরা একটা প্রতিষ্ঠান বা ব্যাংক অর্থ সংগ্রহ করে, আর এই ব্যাংক যে টাকাটা নিয়ে থাকে জনগণের, এটাকে বলা আমানত। আর এই আমানতের একটি অংশ ব্যাংক জমা রাখে, আর একটি অংশ বিনিয়োগ করে। অর্থাৎ তারা মুনাফা অর্জনের জন্য বিনিয়োগ করে, যেহেতু একটি আর্থিক প্রতিষ্ঠান। সো আজকে আমরা ব্যাংকের দৃষ্টি থেকে ব্যাংক বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন এক নম্বর ছিল মালিকানা ভিত্তিক ব্যাংক। এখানে চার ধরনের ব্যাংক আছে আমরা দেখি। আমরা প্রত্যেকটা টপিক ভেঙে ভেঙে আলোচনা করব এবং প্রতিটা টপিককে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে হবে। এক নম্বর বলছে এখানে মালিকানা ভিত্তিক ব্যাংক, দুই নম্বর হলো কাঠামো ভিত্তিক ব্যাংক, তিন নম্বর কার্য ভিত্তিক ব্যাংক, চার নম্বর তালিকা ভিত্তিক ব্যাংক। এই চার ধরনের ব্যাংক সাধারণত আমরা দেখে থাকি। তা আজকে আমরা দেখব যে আসলে মালিকানা ভিত্তিক ব্যাংকগুলো কেমন থাকে, কার্য ভিত্তিক ব্যাংক কেমন থাকে, কাঠামো ভিত্তিক ব্যাংক কেমন থাকে এবং তালিকাভুক্ত ব্যাংকগুলো কেমন থাকে। তো আজকে আমরা প্রথমে দেখি মালিকানা ভিত্তিক। মালিকানা বলতে কি অধিকার থাকা, কোনো ব্যক্তির মালিকে থাকা। এখন এই ব্যক্তি বিভিন্ন ধরনের হয়ে থাকে। এক নম্বর হলো সরকারি ব্যাংক। এখন সরকারি ব্যাংক বলতে কি বোঝায়? আমরা জানি পৃথিবীর প্রত্যেকটি দেশে সরকার রয়েছে। তা সরকারের নির্দিষ্ট অর্থনৈতিক খাত আছে, তাদের আয় এবং ব্যয়ের খাত আছে, তাদের পরিচালনার কিছু খাত আছে। তাহলে ব্যাংকিং সেক্টরও তাদের একটি খাত। তাহলে সরকারি ব্যাংক কাকে বলা হয়? সরকার কর্তৃক পরিচালিত এবং তাদের দ্বারা নিয়ন্ত্রিত যে সকল ব্যাংকগুলো প্রতিষ্ঠিত হয়, যে সকল ব্যাংকগুলো চলে, তাদেরকে সরকারি ব্যাংক বলা হয়।
সো সরকারি ব্যাংক আমাদের বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের বেসিক্যালি সরকারি ব্যাংক হলো 6টি ব্যাংক। আমি আবার বলতেছি, বাংলাদেশের সরকারি ব্যাংক 6টি। এই কোশ্চেনটা সাধারণত বেশি আসে। সেই 6টি ব্যাংক হলো: 1 নম্বর সোনালী ব্যাংক, 2 নম্বর রূপালী ব্যাংক, 3 নম্বর জনতা ব্যাংক, 4 নম্বর অগ্রণী ব্যাংক, 5 নম্বর বেসিক ব্যাংক এবং 6 নম্বর হলো বিডিবিএল ব্যাংক। অর্থাৎ বেসিক এবং বিডিবিএল ব্যাংক, এই দুইটি ব্যাংক নতুন করে সরকারি হয়েছে, আর বাকি 4টা অনেক আগে থেকেই সরকারি ব্যাংক ছিল। সো সরকারি ব্যাংক সম্পর্কে আমি এটুকু, তোমরা তাহলে ক্লিয়ার হতে পারো যে সরকারি ব্যাংক সরকার কর্তৃক পরিচালিত হয়, সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে, আর এখানে যত সুযোগ সুবিধা আছে না কেন সবকিছু সরকার তদারকি করে থাকে, আর এই সকল ব্যাংকগুলোকে সরকারি ব্যাংক বলা হয়ে থাকে। 2 নম্বর আমরা শিখবো বেসরকারি ব্যাংক। তাহলে সরকারি ব্যাংক 6টি আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবো, এই কোশ্চেনটা সবসময় থাকে। এভাবে কোশ্চেন থাকে যে নিচের কোন উপাদানটি সরকারি ব্যাংক, অথবা এভাবে থাকে যে নিচের কোন অপশনটি বেসরকারি ব্যাংক। তোমাকে 3টি অপশন সরকারি দিয়ে একটা বেসরকারি ব্যাংক দিয়ে দিই, এইভাবে জাস্ট আমরা বহু নির্বাচনী প্রশ্ন অ্যান্সার করতে পারবো। আমরা 2 নম্বরে যাচ্ছি। দেখো এখানে বলা আছে বেসরকারি ব্যাংক কাকে বলে। তাহলে সরকারি ব্যাংক যদি সরকার পরিচালিত হয়, তাহলে বেসরকারি ব্যাংক ব্যক্তি মালিকানা পরিচালিত হয়। অর্থাৎ যে ব্যাংকগুলো সরকারের নির্দিষ্ট নিয়ম নীতি পালন করে বা নির্দিষ্ট নিয়ম নীতি মেনে বেসরকারি বা ব্যক্তিগতভাবে পরিচালিত হয় এবং এর লাভ লস যা কিছু আছে সবকিছুই ব্যক্তিগতভাবে ভোগ করা হয়ে থাকে, এই সকল ব্যাংকগুলোকে বেসরকারি ব্যাংক বলা হয়ে থাকে। বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংকগুলোই বেসরকারি ব্যাংক, যেমন সিটি ব্যাংক, তারপর হলো আইএফআইসি ব্যাংক, ঢাকা ব্যাংক, এগুলো সবই বেসরকারি ব্যাংক। আমরা সচরাচর যে সকল ব্যাংকগুলোকে দেখে থাকি ম্যাক্সিমাম গুলোই আমাদের বেসরকারি ব্যাংক। তাহলে আমরা সরকারি ব্যাংক এবং বেসরকারি ব্যাংকের মধ্যে পার্থক্য কি এটা ধরতে পারছি, যে সরকার কর্তৃক যে সকল ব্যাংক পরিচালিত হয় এবং সরকার কর্তৃক যে সকল ব্যাংকগুলো নিয়ন্ত্রিত হয় সেগুলো সরকারি ব্যাংক, আর ব্যক্তি মালিকানা যে সকল ব্যাংক পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় সেগুলোকে বেসরকারি ব্যাংক বলা হয়। আমরা এখন দেখব যৌথ মালিকানাধীন ব্যাংক। এখন দেখো যৌথ বলতে কি বোঝায়? যৌথ বলতে উভয় বোঝায়। যৌথ বলতে দুটি পক্ষকে বোঝানো হয়ে থাকে। এখন যৌথ মালিকানা বলতে বোঝাচ্ছে যে সকল ব্যাংকগুলো সরকার এবং বেসরকার উভয়ে অর্থায়ন করে, অর্থাৎ উভয়ে মিউচুয়াল ভাবে একত্রিত হয়ে যে সকল ব্যাংকগুলো প্রতিষ্ঠিত করা হয় অর্থাৎ প্রতিষ্ঠা করা হয়ে থাকে, তাদেরকে সাধারণত যৌথ মালিকানা ভিত্তিক ব্যাংক বলা হয়ে থাকে। এখন যৌথ মালিকানা ভিত্তিক ব্যাংকের ক্ষেত্রে এখানে দুইটি পক্ষ থাকে, একটি সরকার, একটি হলো ব্যক্তি মালিকানা অর্থাৎ বেসরকারি ভাবে। এই সরকারের ক্ষেত্রে বা যৌথ মালিকানা ব্যাংকের ক্ষেত্রে এখানে সাধারণত 51% শেয়ারের মালিক অর্থাৎ অর্থায়ন করে থাকে 51% সরকার এবং 49% বেসরকারি বা ব্যক্তি মালিকানা ভাবে বিনিয়োগ করা হয়ে থাকে। তাহলে যৌথ মালিকানাধীন ব্যবসার ক্ষেত্রে শর্ত হলো এরকম যে এখানে সরকারের অর্থায়ন থাকবে 51% এবং বেসরকারি ভাবে বা ব্যক্তিগত ভাবে বিনিয়োগ করা থাকবে 49%। তাহলে টোটাল কত আসতেছে আমাদের 100%। পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে যৌথ মালিকানাধীন ব্যবসা বা যৌথ মালিকানাধীন ব্যাংকের কত পার্সেন্ট শেয়ার সরকারের থাকে। তাহলে আমরা আজকে থেকে জানতে পারবো যে যৌথ মালিকানাধীন ব্যাংকের ক্ষেত্রে 51% শেয়ার সরকারের থেকে থাকে। পরবর্তী টপিকটা দেখি। আমরা সরকারি মালিকানা দেখছি, বেসরকারি দেখলাম, যৌথ মালিকানা দেখছি। আমরা এখন দেখব বিদেশি ব্যাংক। বিদেশি ব্যাংক বলতে বোঝাচ্ছে কোন ব্যাংক? যে সকল ব্যাংকের অর্থায়ন, পরিচালনা, সমস্ত কার্যক্রম বৈদেশিক ব্যাংক অর্থাৎ বিদেশ থেকে নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং বিদেশ থেকে যে সকল কার্যক্রমগুলো অর্থাৎ বাংলাদেশের কোনো ব্যক্তি না, বাংলাদেশের কোনো মালিকানা না, সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন যে সকল ব্যাংকগুলো প্রতিষ্ঠিত হয়েছিল তাদেরকে বিদেশি ব্যাংক বলে। এখন আরেকটি প্রশ্ন আসতে পারে, যৌথ মালিকানাধীন ব্যাংক কোন ব্যাংকের যৌথ মালিকানাধীন ব্যাংক বলে? বাংলাদেশের এরকম একটি ব্যাংক হলো রূপালী ব্যাংক, এটি যৌথ মালিকানাধীন ব্যাংক। অর্থাৎ এখানে 51% সরকারের শেয়ার আছে এবং 49% বেসরকারি ভাবে শেয়ার আছে। এখন বিদেশি ব্যাংক বলতে বলছি আমি এখন একটু আগে যে সকল ব্যাংকের সম্পূর্ণ কার্যক্রম পরিচালিত হয় বৈদেশিক ভাবে
অর্থাৎ বাংলাদেশে কোনো কার্যক্রম না, বাংলাদেশের মালিকানা না, বিদেশি কোনো ব্যক্তির দ্বারা, বিদেশি কোনো প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত হয় যে সকল ব্যাংক, তাদেরকে বিদেশি ব্যাংক বলে। তা বাংলাদেশের ক্ষেত্রে এরকম বিদেশি ব্যাংক সাধারণত আমাদের খুব কম দেখা যায়। তারপরে কিছু কিছু ব্যাংক আছে, যেমন সিটি ব্যাংক। সিটি ব্যাংক সম্পূর্ণ একটি বিদেশি ব্যাংক বাংলাদেশের ক্ষেত্রে। আর আরো কিছু ব্যাংক আছে, যেমন আমি বলতে পারি যে সিটি ব্যাংক ছাড়াও আমাদের আরো কিছু ব্যাংক আছে, যেমন আইএফআইসি ব্যাংক, এটা সম্পূর্ণ বিদেশি একটি ব্যাংক। তারপর হলো যেটা বিদেশি ব্যাংকের ভিতরে আমাদের আরো কিছু ব্যাংক আছে, যেমন আমি কয়েকটি ব্যাংকের নাম বলতেছি, যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সরি আইএফআইসি ব্যাংক না, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এটি একটি সম্পূর্ণ বিদেশি ব্যাংক। সিটি ব্যাংক, তারপরে আছে যে এইচএসবিসি ব্যাংক, এই সকল ব্যাংকগুলো সম্পূর্ণ বিদেশি ব্যাংক। সো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা মালিকানা ভিত্তিক ব্যাংকের প্রকারভেদগুলো তুমি সহজেই বুঝতে পারছো। আমরা এখন শুরু করব আমরা কাঠামো ভিত্তিক ব্যাংক। এই টপিকগুলোর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এখানে আমাদের, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, চেইন ব্যাংক আর একটা হলো গ্রুপ ব্যাংক। এই কোশ্চেন সবসময় একটি ক্রিয়েটিভ কোশ্চেন থাকে এখান থেকে। সো আমরা শুরু করি। এক নম্বর বলছে একক ব্যাংক কাকে বলা হয়? একক ব্যাংক বলতে কি, যেটা একক, একক মানে এক, অর্থাৎ যে সকল ব্যাংক একটি মাত্র অফিসের মাধ্যমে পরিচালিত হয়, অর্থাৎ একটি কেন্দ্রীয় কার্যালয় অথবা একটি মেইন অফিসের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। আর একক ব্যাংক নির্দিষ্ট একটি এলাকা ভিত্তিক বা নির্দিষ্ট একটি জায়গা ভিত্তিক কেন্দ্রে পরিচালিত হয়ে থাকে। আর সাধারণত একক ব্যাংকের অস্তিত্ব বিশেষ করে আমাদের দেশে নেই, হয়তোবা একক ব্যাংকের প্রচলনটা ছিল যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ছিল। 1930 দশকের আগে এই একক ব্যাংকের প্রচলন ছিল, পরবর্তীতে আস্তে আস্তে এটা কমে যায়। পরবর্তীতে ছিল আমাদের শাখা ব্যাংক। আমরা একক ব্যাংকের ক্ষেত্রে তাহলে বুঝতে পারলাম যে সকল ব্যাংক একটি মাত্র অফিসের মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় একক ব্যাংক। দুই নম্বর আমরা দেখবো এখানে বলছে শাখা ব্যাংক। শাখা ব্যাংক বলতে কি, বিভিন্ন শাখা প্রশাখা, অর্থাৎ যে সকল ব্যাংক একটি নির্দিষ্ট প্রধান কার্যালয়ের মাধ্যমে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এবং দেশের বাইরের বিভিন্ন এলাকাতে বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে যে সকল ব্যাংক পরিচালিত হয়ে থাকে তাকে বলা হয় শাখা ব্যাংক বলা হয়। আর এই শাখা ব্যাংকগুলো সাধারণত পরিচালিত একটি নির্দিষ্ট নিয়মের মাধ্যমে, একটি নির্দিষ্ট নিয়ন্ত্রণ থেকে মাধ্যমে। এটা কিভাবে? এটা মূলত হলো সম্পূর্ণ কন্ট্রোল করে থাকে কেন্দ্রীয় অফিসের মাধ্যমে। কেন্দ্রীয় অফিস যে নিয়ম নীতিটি তারা নির্দিষ্ট করে দেয়, ঠিক ওই নিয়ম নীতি বলে তারা বাস্তবায়ন করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক যদি কোনো নিয়ম নীতিকে চেঞ্জ করে তাহলে তারাও চেঞ্জ করে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক তাদের কেন্দ্রীয় শাখা যদি কিছু চেঞ্জ না করে তাহলে তারা কিছুই চেঞ্জ করতে পারবে না। এই সমস্ত ব্যাংকগুলোকে বলা হয় শাখা ব্যাংক। সো আমি আশা করি তোমরা বুঝতে পারছো। বাংলাদেশের অধিকাংশ বাণিজ্যিক ব্যাংকগুলো শাখা ব্যাংকের মতো হয়ে থাকে, কারণ বাংলাদেশের ব্যাংকগুলোতে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম গুলো কি আছে, বিভিন্ন এলাকাতে শাখা প্রশাখা রয়েছে, তার অবশ্যই একটি কেন্দ্রীয় কার্যালয় আছে। তাহলে কেন্দ্রীয় কার্যালয় কর্তৃক নিয়ন্ত্রিত দেশের বিভিন্ন এক বা একাধিক শাখা বা দেশের বিভিন্ন এলাকায় যে সকল ছোট ছোট শাখা স্থাপন করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে শাখা ব্যাংক বলা হয়ে থাকে। বাংলাদেশে এরকম যেমন ডাচ বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, এগুলো শাখা ব্যাংক। এরা দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন শাখার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। পরবর্তী যে টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমি মনে করি এটার নাম হলো চেইন ব্যাংক। এখন চেইন ব্যাংক কাকে বলা হয়? চেইন ব্যাংক হলো যেটা এক বা একাধিক সমজাতীয়, অর্থাৎ একাধিক সমজাতীয় অপেক্ষাকৃত দুর্বল যে সকল ব্যাংকগুলো একত্রিত হয় একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে, একটি নির্দিষ্ট নীতির মাধ্যমে পরিচালিত হয়ে থাকে, তাদেরকে চেইন ব্যাংক বলা হয় থাকে। আমি যদি একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে। মনে করো যে একটি নির্দিষ্ট নিয়ম তারা তৈরি করেছে, এই একাধিক দুর্বল ব্যাংক, এখানে এ একটি ব্যাংক, এখানে বি একটি ব্যাংক, এখানে সি একটি ব্যাংক, এখানে ডি একটি ব্যাংক। এরা সবাই দুর্বল, এদের আর্থিক কার্যক্রমগুলো অনেক দুর্বল, অনেক পিছিয়ে আছে বলে তারা মূলত চেইন ব্যাংক তৈরি করতেছে। তারা কি করছে? একটা নির্দিষ্ট নিয়ম তৈরি করছে, একটা নির্দিষ্ট নীতিমালার মধ্যে থেকে তাদের নিজেদের নামটা ঠিকই থাকবে, অর্থাৎ এ ব্যাংকের নামই থাকবে, বি ব্যাংক নাম থাকবে, সি ব্যাংক ডি ব্যাংক, তাদের নিজেদের নাম ঠিকই থাকবে।
তাদের নাম পরিবর্তন হবে না, কিন্তু তারা একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে, অর্থাৎ এখানে যে বিধানগুলো তৈরি করেছে এটা সবাই ফলো করবে, তাকে চেইন ব্যাংক বলা হয় থাকে। আর চেইন ব্যাংকের ক্ষেত্রে সাধারণত তাদের লাভ লস এগুলো সাধারণত ব্যাংক নিজস্ব ভাবে তারা নিজেরাই ভোগ করে থাকে, প্রত্যেকে আলাদা আলাদা ভাবে তাদের নিজেদের লাভ অথবা ক্ষতির ভারটা নিজেরাই বহন করে থাকে, এটাকে চেইন ব্যাংক বলা হয়ে থাকে। সো আমি আশা করি তোমরা চেইন ব্যাংক কাকে বলে সহজে ধরতে পারছো। আমি আবার বলতেছি, চেইন ব্যাংক হলো যে সকল ব্যাংকগুলো একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে, অর্থাৎ তারা নীতিটা যা তৈরি করছে একটা নির্দিষ্ট নিয়ম তৈরি করছে, এর মাঝে প্রত্যেকটা ব্যাংক নিজেদের কার্যক্রমগুলো পরিচালনা হবে বা পরিচালিত হবে, তাদেরকে বলা হয় চেইন ব্যাংক। চেইন ব্যাংকের মূল উদ্দেশ্য হলো তাদের নিজেদের পারস্পরিক উন্নয়ন সাধন করা এবং তাদের আর্থিক কার্যক্রমগুলো বা ব্যবসায়িক ব্যাংকিং কার্যক্রমগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এটা হলো চেইন ব্যাংকের মূল লক্ষ্য বা মূল কাজ। সো আমি আশা করি তোমরা চেইন ব্যাংক সম্পর্কে ধারণা নিতে পারছো। আর দ্বিতীয়ত হলো যেটা পরীক্ষা সাধারণত কোশ্চেনে আসে, চেইন ব্যাংক এবং গ্রুপ ব্যাংকের মধ্যে একটি কনফ্লিক্ট অর্থাৎ একটি দ্বন্দ্ব লাগিয়ে তারপর তোমাকে ক্রিয়েটিভ কোশ্চেন করতে দেয়, জাস্ট এটাকে চেইন ব্যাংক বলা হয়ে থাকে। সো আমরা চেইন ব্যাংক সম্পর্কে ধারণা নিতে পারছি। এখন আমরা গ্রুপ ব্যাংক সম্পর্কে হয়তোবা কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা যদি ভালো করে বুঝে থাকো তাহলে গ্রুপ ব্যাংক সম্পর্কে তুমি সহজেই ধরতে পারবে যে এটা গ্রুপ ব্যাংক। গ্রুপ ব্যাংকের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য হলো যে গ্রুপ ব্যাংক হলো যে কোনো একটি বৃহৎ আর্থিক বা শক্তিশালী একটি ব্যাংক। একটি শক্তিশালী ব্যাংক অপেক্ষাকৃত একাধিক দুর্বল ব্যাংকের অধিকাংশ শেয়ার ক্রয় করে নেবে। এখন অধিকাংশ শেয়ার যখন ক্রয় করে নেবে তখন যে ক্রয় করে নিছে তাকে বলা হোল্ডিং। হোল্ডিং অর্থ ধারণ করা, ধরে নেওয়া বা নিয়ে নেওয়া। এই হোল্ডিং কোম্পানি কি করবে? অধিকাংশ দুর্বল প্রতিষ্ঠানগুলো শেয়ার ক্রয় করে নেবে এবং তার নিয়ন্ত্রণ ভারটা হোল্ডিং কোম্পানি গ্রহণ করবে এবং সম্পূর্ণ নতুন নামে, অর্থাৎ হোল্ডিং কোম্পানি যে নাম দিবে সেই নামে তাদের আর্থিক কার্যক্রমগুলো পরিচালিত হবে, তাদেরকে বলা হয়ে থাকে গ্রুপ ব্যাংক। আমি যদি একটি উদাহরণ দিই, মনে করো এ নামক একটি ব্যাংক শক্তিশালী, এ নামক একটি ব্যাংক অনেক শক্তিশালী। এখন কয়েকটি দুর্বল প্রতিষ্ঠান, মনে করো যে বি একটি ব্যাংক আছে, সি একটি ব্যাংক আছে, ডি একটি ব্যাংক আছে, ই একটি ব্যাংক আছে। এই সবগুলোই হলো অপেক্ষাকৃত অনেক দুর্বল প্রতিষ্ঠান, দুর্বল ব্যাংক। এই সমস্ত ব্যাংকগুলো যখন চলতেছিল না তখন তারা এই হোল্ডিং কোম্পানির কাছে বলছে যে আমরা আমাদের ব্যাংকিং কার্যক্রম চলতেছে না, আমরা একটি শর্তে আপনার সাথে যেতে চাচ্ছি। তখন এ নামক ব্যাংক বলতেছে যে তোমরা তাহলে আমাকে 51% শেয়ার ক্রয় করার সুযোগ দিতে হবে। কত পার্সেন্ট? 51%। কারণ 51% শেয়ার ক্রয় করে নিলে তার মালিকানা কি এই এ নামক প্রতিষ্ঠানের দিকে বেশি ঝুঁকে যাবে বা বেশি চলে যাবে, যার কারণে এই প্রত্যেকটা ব্যাংকের তাদের নিয়ন্ত্রণের দায়িত্ব কিন্তু সে হারাবে। অটোমেটিকলি আলটিমেটলি এ নামক ব্যাংক তার সমস্ত দায়িত্ব গ্রহণ করে নেবে, অর্থাৎ সে গ্রহণ করে নেবে প্রশাসনিক দায়িত্বের ক্ষেত্রে। এবং এই এ নামক ব্যাংক যেভাবে পরিচালনা করবে বি সি ডি এবং প্রত্যেকে কি করবে সেভাবে তাদের আর্থিক কার্যক্রম পরিচালনা করতে হবে। এবং আরেকটি সমস্যা আছে, সেটা হলো চেইন ব্যাংক গ্রুপ ব্যাংকের মধ্যে একটি পার্থক্য, সেটা চেইন ব্যাংকে নিজেদের নাম অস্তিত্ব বজায় রাখতে পারবে বা নিজেদের নামে পরিচালিত হবে, বা গ্রুপ ব্যাংকের ক্ষেত্রে প্রত্যেকের নাম চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ তখন এ বি সি ডি ই এই কোনো নাম থাকবে না, একটি নির্দিষ্ট নাম। অর্থাৎ এই ব্যাংক যদি বলে এ নামে পরিচালিত করতে তাহলে এ নামে পরিচালিত হবে, যদি বি নামে বলে পরিচালিত করতে বি নামে পরিচালিত হবে। তাহলে গ্রুপ ব্যাংক চেইন ব্যাংকের মধ্যে পার্থক্য হলো গ্রুপ ব্যাংক একটি নির্দিষ্ট নিয়মের মধ্যেই চলবে, চেইন ব্যাংক সেম একটি নির্দিষ্ট নিয়মের মাঝেই পরিচালিত হবে। বাট চেইন ব্যাংক তাদের নিজেদের অস্তিত্ব হারাবে না, বাট গ্রুপ ব্যাংক সাধারণত ক্ষেত্রে অপেক্ষাকৃত দুর্বল ব্যাংকগুলোর নামের ক্ষেত্রে তাদের প্রশাসনিক দায়িত্বের ক্ষেত্রে সবকিছুর অধিকার হারায়, যার কারণে চেইন ব্যাংকের চেয়ে গ্রুপ ব্যাংকের সুবিধাটা একটু কম হয়ে থাকে। আর যেহেতু 51% শেয়ার অধিকাংশ শক্তিশালী প্রতিষ্ঠান ক্রয় করে নেয়, যার কারণে তার লভ্যাংশের অধিকাংশ অংশই এ নামক ব্যাংক পেয়ে থাকে। আমি আশা করি তোমরা গ্রুপ ব্যাংক সম্পর্কে সহজেই ধারণা নিতে পারবে বা নিতে পারছো। আর এই ক্ষেত্রে অসুবিধাগুলো হলো যেমন প্রশাসনিক দায়িত্ব থাকে না, নিজেদের কর্তৃত্ব প্রয়োগ করতে পারে না, গ্রুপ ব্যাংক যেভাবে পরিচালিত করবে সেভাবে পরিচালিত হবে, এইটুকু শুধু পার্থক্য।
তো আমি আশা করি তোমরা চেইন ব্যাংক গ্রুপ ব্যাংক এই দুইটার পার্থক্য ধরতে পারছো। আর যদি তুমি ম্যাক্সিমাম ক্রিয়েটিভ কোশ্চেন অবশ্যই এই দুইটা অপশন থেকে কোশ্চেন থাকে।